সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, যে যেখান থেকে ক্লাসটি উপভোগ করছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাসটিতে আমি দেখাবো নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের ব্যবহারিক সম্পর্কে। তো ব্যবহারিক ক্লাসের এক্সাম্পল হিসাবে আমি এখানে নিয়েছি লেখচিত্রের সাহায্যে 3x² + 3x + 1 = 0 সমীকরণের সমাধান নির্ণয়। এটা পরীক্ষণের নাম। প্র্যাকটিক্যাল খাতাতে প্রথমেই এটা শিরোনাম হিসেবে লিখে নিবে। এরপর তোমাকে লিখতে হবে তত্ত্ব 3x² + 3x + 1 = 0 একটি দ্বিঘাত সমীকরণ। সুতরাং এর লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সে বিন্দুর ভুজ হবে সমীকরণটির মূল বা বীজ। আবার লেখচিত্রটি x অক্ষকে স্পর্শ করলে মূলদ্বয় সমান হবে, x অক্ষকে স্পর্শ না করলে মূলদ্বয় অবাস্তব হবে। তো বন্ধুরা, এই অংশটি তুমি তথ্য হিসেবে লিখবে, তবে এই তথ্যটি বোঝার সুবিধার্থে আমি এই জায়গা একটু নোট দিব। লক্ষ্য করো, এটি একটি x এর দ্বিঘাত সমীকরণ। আমরা হয়তো অনেকেই জানি যে দ্বিঘাত সমীকরণের সমাধান সর্বোচ্চ দুইটি, তবে একটি সমাধানও থাকতে পারে, আবার এমনও হতে পারে যে সমাধান নাই। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের লেখচিত্র যদি আমি আঁকি তাহলে তিন ধরনের চিত্র পাওয়া যেতে পারে। প্রথমত এই ধরনের একটি চিত্র পাওয়া যেতে পারে যেখানে দেখতে পাচ্ছ যে এই লেখচিত্রটি চক্রকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। ছেদ বিন্দুদ্বয়ের ভুজ হবে এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুতে x এর যে মান সেই মানটি হবে সমীকরণটির মূল বা বীজ। আবার যদি এমনটি হয় যে লেখচিত্রটি x অক্ষকে এভাবে জাস্ট স্পর্শ করেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে মূল বা বীজদ্বয় প্রকৃতপক্ষে সমান হয়, অর্থাৎ আমি x এর মান হিসেবে একটা মান পাবো। সেই কথাটাকে আমরা এভাবে লিখবো যে লেখচিত্রটি x অক্ষকে স্পর্শ করলে মূলদ্বয় সমান হবে। অর্থাৎ এখানে সমাধান x এর দুইটি মান পাওয়া যায়, বাট দুইটি মানই সমান হয়। আবার এমনও তো হতে পারে লেখচিত্রটি x অক্ষকে টোটালি স্পর্শই করলো না, এরকম সেক্ষেত্রে সমাধানই পাওয়া যায় না। আমরা লিখবো হলো x অক্ষকে স্পর্শ না করলে মূলদ্বয় অবাস্তব হবে। অর্থাৎ এক্ষেত্রে x এর মান হিসেবে অবাস্তব সংখ্যা পাওয়া যায়, যেগুলো আসলে বাস্তবে অস্তিত্ব নেই। এই ধরনের অবাস্তব সংখ্যা আমরা সমাধান হিসেবে পাবো। এবার তোমাকে লিখতে হবে প্রয়োজনীয় উপকরণ, যেখানে তুমি মোটামুটি কয়েকটি পয়েন্ট আকারে লিখে দিতে পারো যে ব্যবহারিক খাতা, সফট কাগজ, স্কেল, কলম, পেন্সিল, ক্যালকুলেটর, রাবার ইত্যাদি। এরপর আমাদের প্র্যাকটিক্যালের মূল যে অংশটি সেটি হচ্ছে কার্যপদ্ধতি। কার্যপদ্ধতিকে কয়েকটি পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করব। আমি এখানে 1 নম্বরে উল্লেখ করছি প্রদত্ত সমীকরণ থেকে x এর কয়েকটি বাস্তব মানের জন্য y এর অনুরূপ মান নির্ণয় করি। তো x y এর এই মানগুলো নিয়ে আমরা এরকমের একটা তালিকা তৈরি করব। এই তালিকাটা পূরণ করতে যে আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে আমি একচুয়ালি x এর যে মানগুলো নিব সেটা কত নিব বা কত থেকে নেওয়া শুরু করব। এই যে বিভিন্ন রকমের একটা দ্বিধাদ্বন্দ্ব আমরা কিন্তু এই জায়গাটাতেই এসে পড়ে যাই। তো আমি মোটামুটি তোমাদের এই দ্বিধাদ্বন্দ্বটা যাতে না হয় সেটার জন্য একটা ব্যবস্থা এখানে দেখাবো। সুন্দরভাবে লক্ষ্য করো যে কিভাবে আমি নির্ধারণ করব যে এই তালিকাতে x এর মান কত নিব এবং কোন কোন মানগুলো বা কোন কোন সংখ্যাগুলো x এর মান হিসেবে আমি এখানে বিবেচনা করব। তো এই লক্ষ্যে প্রথমত লক্ষ্য করো, এটা তো আসলে একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের লেখচিত্রটি কিন্তু এই রকমের একটা পরাবৃত্তাকার রেখা হয়ে থাকে। তো দেখো এই বক্র রেখাটি কিন্তু এই যে একটা বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুটার নাম হলো মোচড় বিন্দু, তো বা সর্বনিম্ন বিন্দু বলে অনেকে। এই মোচড় বিন্দুতে লেখচিত্রটি সমান দুই ভাগে মানে বা প্রতিসমভাবে অবস্থান করছে। অর্থাৎ এই মোচড় বিন্দু বামের একটা অংশ এই যে উঠে গেছে উপরের দিকে, ডান দিকেও আবার সমান একটা প্রতিরূপী একটা অংশ উপরের দিকে উঠে গেল। তো আমরা এই মোচড় বিন্দুটার স্থানাঙ্ক যদি কোনোভাবে বের করে নিতে পারি, তো এই মোচড় বিন্দুতে x এর যে মানটা পাবো সেটা আমি এই তালিকার মাঝামাঝি কোনো একটা অংশে বসিয়ে দেবো। বাম দিকে তার কাছাকাছি কয়েকটা ছোট মান
বামের কয়েকটি মান আর ডান দিকের কয়েকটি বড় মান বসিয়ে দেব, দিয়ে সংশ্লিষ্ট যে দ্বিঘাত সমীকরণটি রয়েছে সেখান থেকে ওয়াই এর মানগুলো বের করে নিব। তো প্রথম সমস্যাটি হচ্ছে যে এই মোচড় বিন্দুতে এক্স এর মান কিভাবে নির্ণয় করবে সেটা একটু দেখি। মোচড় বিন্দুতে এক্স নির্ণয়। তো আমার সমীকরণটি ছিল এরকম, আমরা দ্বিঘাত সমীকরণের যে আইডিয়াল ফরম্যাট বা আদর্শ আকার সেখান থেকে বলে দিতে পারি যে এই 3 হলো এ এর মান, এই এক্স এর সহগ যে 3 রয়েছে এটাকে বলবো বি, আর এই যে 1 এটাকে ধরবো হলো সি। এখন মোচড় বিন্দুতে এক্স এর মান হবে কিন্তু -b/2a। এখানে এই যে a এর মান আর b এর মান ইনপুট করে দাও, দিলে তুমি মোচড় বিন্দুতে x এর মান পেয়ে যাবে। তো আমি দিয়ে দিই, এই মাইনাস b এর মান কত আছে, b এর মান আছে 3, তাহলে এখানে 3 দাও, আর এই 2 দিলাম, এই জায়গায় a এর মান কত আছে, এর মানও 3 রয়েছে, দাও 3। এইবার এখান থেকে আমরা একটু সরলীকরণ করতে পারি, যেমন 3 আর এই 3 কেটে দাও, দিলে থাকছে কি, থাকছে উপরে সামনে মাইনাস, উপরে 1, নিচে 2, অর্থাৎ মোচড় বিন্দুতে x এর মান পেয়ে গেলাম -1/2। এই মানটি তুমি এই জায়গাটাতে বসায় দাও, এই যে মোচড় বিন্দুতে x এর মান -1/2 বসিয়ে দিলাম। এর থেকে ছোট অর্থাৎ সংখ্যা রেখায় -1/2 এর বাম দিকের, এই যে সাপোজ এইটা হলো -1/2 এর বামের কিছু সংখ্যা, বামের আমার ইচ্ছা মতো কিছু সংখ্যা আমি এখানে যারা -1/2 এর বামে রয়েছে -1, তার বামে রয়েছে -2, তার বামে রয়েছে -3, এভাবে এদিকে চলে গেছে। এর থেকে আমি পছন্দ মতো কয়েকটি মান এখানে বসিয়ে দেব, যেমন আমি এখানে -1 দিলাম, -2 দিলাম, -3 দিলাম। ডান দিকের এই যে -1/2 এর ডানে রয়েছে তোমার 0, তারপরে 1, 2, এগুলো আমি এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে সমীকরণ, এই সমীকরণে x এর মানগুলো আমি বসাবো, এই মানগুলো যেটা আমি যে প্রথমে বসাবো -3, এই জায়গায় -3 যদি বসাও তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে 3 ইন্টু -3 এর স্কয়ার প্লাস 3 ইন্টু -3 প্লাস 1 সমান, এখানে কত আছে, -3 স্কয়ার মানে 9, আর তার সাথে 3 গুণ করলে পাবো হলো 27, প্লাসে মাইনাসে মাইনাস 3 তিরিকে 9 প্লাস 1। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 27 বিয়োগ 9 18, তার সাথে আর এক যোগ করলে হবে 19। তাহলে আমরা এই ঘরটাতে 19 বসিয়ে দেবো এই জায়গাটা, এবং এই সেম একই ভাবে ক্যালকুলেশন করে -2 এর জন্য y এর মান পাওয়া যাবে 7, -1 এর জন্য 1, -1/2 এর জন্য 1/4, এবং বাদ বাকি সমস্ত মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যে x এবং y এর সংশ্লিষ্ট মানগুলো নির্ণয় করলাম সেগুলো নিয়ে যদি ক্রমজোড় তৈরি করি তাহলে হবে এরকম। ক্রমজোড়গুলো এভাবে আমরা পেয়ে গেলাম, -3 19, -2 7, এইভাবে ক্রমজোড়গুলো আমরা তালিকাভুক্ত করলাম। এবার আমাদের কাজ হলো একটা ছক কাগজ নিতে হবে, অর্থাৎ তোমার প্র্যাকটিক্যাল খাতার বাম পাশের পৃষ্ঠাতে এই রকমের একটা ছক কাগজ সন্নিবেশিত রয়েছে। তুমি সেই ছক কাগজে সুবিধা মতো x এবং y অক্ষ এঁকে নিবা। আমি যেমন এখানে এই যে এটাকে x অক্ষ হিসাবে চিহ্নিত করে দিলাম, এইভাবে x অক্ষ চিহ্নিত করে দিবে। এইটাকে y অক্ষ হিসেবে চিহ্নিত করে দাও, y ড্যাশ। দেওয়ার পর তোমার যে একটা কাজ রয়েছে সেটা হলো কি, যে এই যে দুটো অক্ষ x এবং y অক্ষ, এই অক্ষ দ্বয়ে ক্ষুদ্রতম যে ঘরগুলো বা বর্গগুলো দেখতে পাচ্ছ, এর কয় ঘরকে একক ধরে এই বিন্দুগুলো বসাবে সেটা নির্ধারণ করা। সাধারণত আমরা এক ঘরকে একক ধরে বিন্দু বসাতে অনেকটা অভ্যস্ত, তবে সমস্যা হচ্ছে যদি কখনো বিন্দুর মধ্যে এরকম ফ্র্যাকশন এসে যায় তাহলে কিন্তু এক ঘরকে একক ধরলে এই বিন্দুগুলো অনেক সময় বসানো জটিল হয়ে যায়। যদিও এই ক্ষেত্রে যে দুটো ফ্র্যাকশন মান আসছে x এবং y উভয় অক্ষেই,
এই মানগুলোকে কিন্তু বসানো অত একটা জটিল না, কারণ হচ্ছে কি, এই যে মানটা লক্ষ্য করো, এটা আছে 1/2, তার মানে কি হাফ। আমি এক ঘরকে একক ধরলে এই মানটার জন্য আমাকে যেতে হবে এক ঘরের অর্ধেক, মানে এতটুকু। এটা চিহ্নিত করা যায়। এই যে এটা আছে 1/4, এটাও চিহ্নিত করা যায়। কিভাবে যায়? ওয়াই অক্ষ বরাবর আমাকে যেতে হবে 1/4 ঘর, মানে এক ঘরের অর্ধেক, এই অর্ধেক আর তার অর্ধেক, তার মানে মোটামুটি এরকম ভাবে একটা জায়গায় আমরা চিহ্নিত করতে পারি। তবে ফ্র্যাকশনের মানটা অনেক সময় এরকম না এসে এমন এমন মান আসবে যে তোমাকে কিন্তু এইভাবে বিন্দুর সঠিক অবস্থানটা খুঁজে পাওয়া কঠিন হবে। তো সেক্ষেত্রে এক ঘরকে একক না ধরে কি করবে, এই যে হরের যে মানটা রয়েছে, এই মানটা কত আছে, এখানে আছে 2, এই 2 কে একক ধরো, অর্থাৎ 2 ঘরকে একক ধরলে এই বিন্দুটাকে কিন্তু ছক কাগজে বসানো, অ্যাকুরেটলি বসানো একদম সহজ। সাধারণত তোমার জানা থাকতে হবে যে আমরা যে কয় ঘরে একক ধরবো, এই বিন্দুর সঠিক অবস্থানের জন্য ওই ঘর সংখ্যা দিয়ে একে গুণ করব। যেমন আমি যদি 2 ঘরে একক ধরি, তাহলে 2 দিয়ে গুণ দেবো। 2 দিয়ে গুণ দিলে 2 আর 2 কেটে যাবে, থাকবে কত, -1। অর্থাৎ 2 ঘরে একক ধরে -1/2 জন্য আমার তখন এক ঘর যেতে হবে। এই জায়গা আবার আছে 1/4, এটাকে কিন্তু আবার 2 ঘরে একক ধরলে ফ্র্যাকশন উঠবে না। অর্থাৎ আমার মোটামুটি কথা আছে যে এখানে হরে যা থাকে, হরে এখানে আছে 2, এখানে আছে 4, আরো ভগ্নাংশ থাকতে পারে। সমস্ত ভগ্নাংশের হর গুলোর যে লসাগু, সেই লসাগুকে একক ধরতে হয়। যেমন এখানে লসাগু আসবে কত, 2 আর 4 লসাগু 4, এই 4 কে একক ধরে এই সংখ্যাটার জন্য একে 4 দিয়ে গুণ দাও, গুণ দিলে এই 4 4 কাটিয়ে থাকতে আসছে কত, 1। তার মানে 1/4 এর জন্য এক ঘর যেতে হবে। আবার এখানে 4 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু আমি 4 ঘরে একক ধরতেছি, সেহেতু একেও 4 দিয়ে গুণ দিতে হবে। 4 দিয়ে গুণ দিলে তখন কাটিয়ে কুটিয়ে থাকবে কত, 2 আর 4 কাটিয়ে এখানে থাকবে না 2, 2 কে 2, -2 ঘর যেতে হবে। অর্থাৎ বাম দিকে 2 ঘর যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই 1 কেও 4 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে 4 কে 4, অর্থাৎ 1 এর জন্য যেতে হবে 4 ঘর। হ্যাঁ, এইভাবে তোমার মনে করো সব কটা সংখ্যাকে তখন 4 দিয়ে দিয়ে গুণ করে করে যে সংখ্যাটা পাবে, সেই কয় ঘরই গুনে গুনে যে বিন্দুর সঠিক অবস্থান নির্ণয় করতে হবে। কিন্তু আমি এখানে 4 ঘরে একক ধরলাম না, কারণ আমার এখানে তো কাগজটা ছোট, এবং এই ছোট কাগজের ঘরগুলো যদি আরো ছোট করে ফেলি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে বিধায় আমি এক ঘরে একক ধরেছি। এই যে এক বর্গ ঘরকে এক একক ধরে নিয়েছি। তবে তুমি চাইলে এই ধরনের একটি গ্রাফ অঙ্কনের জন্য 4 ঘরকে একক ধরে নিতে পারো। সেক্ষেত্রে বিন্দুগুলোর অবস্থান সঠিকভাবে নির্ণয় করা সহজ হবে। আমি এক ঘরকে এক একক ধরে কাজটা করে দেখাচ্ছি। মোটামুটি আমরা যে বিষয়টা এতক্ষণ আলোচনা করলাম সেটাকে এইভাবে লিখে উপস্থাপন করলাম যে ছক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ একে সুবিধামতো একক, যথা এক্স অক্ষে ক্ষুদ্রতম এক বর্গঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বর্গঘর সমান 1 একক, এটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি। এরপরে নিয়ে নির্ণীত বিন্দুগুলো স্থাপন করি। অর্থাৎ ছক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ একে সুবিধামতো একক নিয়ে নির্ণীত বিন্দুগুলো স্থাপন করি। এখন সুবিধামতো একক বলতে কি, সেটা আমরা ব্র্যাকেটে উল্লেখ করলাম। এবার কি করবে, এবার এই নির্ণীত বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করবে। একটু আগে আমরা যেভাবে বললাম ওইভাবেই ঘর গুনে গুনে তুমি বিন্দুগুলো স্থাপন করবে। এখানে আমি প্রথম যে বিন্দুটা স্থাপন করলাম -3, 19, -3 জন্য এক্স অক্ষ বরাবর এই যে প্রথম যে মান -3, প্রত্যেকটা প্রথম মানকে বলা হয় ভুজ, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর যে মান সেটা নির্দেশ করে। তো আমরা এক্স অক্ষ বরাবর -3 ঘর, অর্থাৎ এই মাইনাস দিয়ে বাম দিক নির্দেশ করে। এই যে এখান থেকে মূল বিন্দু থেকে স্টার্ট করে 1 2 3, মূল বিন্দুতে আছে 0, তারপরে এক ঘর আসলে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে 3 ঘর আসবে। আসার পর ওখান থেকে ওয়াই অক্ষ বরাবর কত বলেছে, +19, +19 হলে উপরের দিকে যাবে। তো উপরের দিকে 19 মানে 19 ঘর যাওয়ার জন্য কি করবে, এই যে 5 10 15 আর এই 4 19, অর্থাৎ প্রথমে এক্স অক্ষ বরাবর আমরা বামে 3 ঘর আসছি, সেখান থেকে 19 ঘর উপরে যে বিন্দুটা পেয়েছি সেটা হলো -3 19 বিন্দু। এইভাবে সবকটা বিন্দু আমি স্থাপন করে দিলাম। বিন্দুগুলো স্থাপনের পর একটা পেন্সিল দ্বারা এগুলো পরস্পর সংযুক্ত করি একটা বক্ররেখা দ্বারা।
পরস্পর সংযুক্ত করি এবং সেটা বিবরণে আমি এভাবে লিখবো। বিন্দুগুলো দিয়ে সুষমভাবে বক্ররেখা টেনে লেখচিত্র অঙ্কন করি। তো আমাদের মোটামুটি লেখচিত্র অঙ্কনটা সম্পন্ন হলো। তবে এই পৃষ্ঠা আমি যা যা করলাম এগুলোকে কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় তুমি কিভাবে উপস্থাপন করবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। এখানে রয়েছে ইন্ডেক্স বা সূচিপত্র, তোমার পরীক্ষণগুলো সব এখানে তালিকাভুক্ত করবে। এরপর ভিতরে এসে তুমি যেকোনো একটা পরীক্ষণ যখন লিখবে তখন এই বাম পাশে পৃষ্ঠা যেখানে রয়েছে গ্রাফ পেপার, এই জায়গা থাকবে চিত্র, এবং ডান পাশে তোমার যে লেখনীগুলো সেগুলো লিখবে। একদম উপরের কর্নারে ডেট, পেজ নাম্বার, পরীক্ষণ নাম্বার এগুলো দিবে। তারপর উপরে পরীক্ষণের নাম, তারপর তথ্য, পর্যবেক্ষণ, প্রয়োজনীয় উপকরণ, কাজের ধারা, সিদ্ধান্ত এবং সবশেষে সতর্কতা দিয়ে লেখনী শেষ করব। সিদ্ধান্ত যেখানে আমরা বলবো প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি একটি পরাবৃত্ত। এরপর লিখবে সতর্কতা, নির্ভুল লেখচিত্র পাওয়ার জন্য সরু পেন্সিল ব্যবহার করি, বিন্দুগুলো সংযোজন করার সময় সাবধানতা অবলম্বন করি এবং সাবলীলভাবে বক্ররেখাটি টানি, তা না হলে লেখচিত্রটি সঠিক হবে না। তো আশা করি তোমরা এখান থেকে যথেষ্ট উপকৃত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।